সে ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই তার মনে হলো মা পাশে নেই। যার গায়ে সে হাত রেখেছে সে মা নয়। মার গায়ের পরিচিত উষ্ণতা সে পাচ্ছে না, মার গায়ের ঘ্রাণও নেই। তার ঘুম ভেঙে গেল, মা পাশে নেই। সে একটা কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। আতঙ্কে তার বুক ধক করে উঠল। সে অবশ্যই চেঁচিয়ে উঠল না, নিজেকে সামলে নিল। মা নিশ্চয়ই বাথরুমে। সে বিছানা থেকে বাথরুমে উকি দিল। বাথরুমের দরজা খোলা, সেখানে কেউ নেই। মা তাহলে পাশের ঘরে, বাবার ঘরে? কেন বাবার ঘরে কেন? তারা কি করে সেখানে? কান্নায় তার বুক ফুলে ফুলে উঠছে। সে বাবার ঘরের দরজার পাশে দাঁড়ালো। দরজায় অল্প ধাক্কা দিল। ভেতর থেকে বন্ধ। কেন ভেতর থেকে বন্ধ কেন? মা তাকে একা এই ঘরে ফেলে রেখে চলে গেছে কেন? কেন সে দরজা বন্ধ করে দিয়েছে? কি করছে তারা দুজনে? আলো দরজার উপর ঝাঁপিয়ে পড়ল। তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। অসম্ভব রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। ইচ্ছা করছে পুরো বাড়িটা ভেঙে আগুন ধরিয়ে দিতে, দাঁত দিয়ে কামড়ে কুটি কুটি করে ফেলতে। ঠিক এরকম অবস্থায় কে একজন আলোর কাছে জানতে চাইল, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? এই প্রশ্ন দুটি সে কানে শুনল, বা শব্দ সম্পর্কে তার ধারণা নেই। তার শব্দহীন জগতে হঠাৎ যদি কোনো ক্রমে কোনো কিছু ঢুকেও যায়, সে তার অর্থ উদ্ধার করতে পারে না। অথচ সে পরিষ্কার বুঝছে কেউ একজন জানতে চাইছে, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? আলো তার উত্তরে বলতে চাইল, কে? তুমি কে? সে মুখে বলল না, মনে মনে ভাবল। এতেই কাজ হলো। যে প্রশ্ন করেছিল সে তাকে সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের স্যার নিশানাত। আপনি কথা বলছেন আমার সাথে? হ্যাঁ। কিভাবে কথা বলছেন? অন্যরকম ভাবে বলছি। কিভাবে বলছি আমি নিজেও জানি না। তুমি এরকম হইচই করছো কেন? আলো আবার বলল, আপনি কিভাবে কথা বলছেন? আমি জানি না কিভাবে কথা বলছি। অন্যরা আমার সঙ্গে কথা বলে না কেন? এইভাবে কথা বলার পদ্ধতি অন্যরা জানে না। কিন্তু তুমি আমাকে বলো, তুমি হইচই করছো কেন? দরজায় ধাক্কা দিচ্ছ কেন? আমার ভয় লাগছে, তাই এরকম করছি। কোনো ভয় নেই। কথাবার্তার এই পর্যায়ে দরজা খুলে দীপা বের হয়ে এলেন। রাত 2টোর মতো বাজে। আলো ঘুমোচ্ছে, গাঢ় ঘুম। দীপা তার স্বামীর ঘরে। দুজন অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন, যেন কারো কোনো কথা নেই। মহসিন বললেন, কিছু একটা করা দরকার। দীপা কিছু বললেন না, বলার কিছুও নেই। মহসিন বললেন, মুখ বধির ছেলে মেয়ে তো আরও আছে, তারা সবাই তো এরকম না। তারা স্কুল কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে। দীপা বললেন, আলো করবে, আর করবে। প্রাইভেট কোচ করার চেষ্টা করে তো দেখা গেল, লাভটা তাতে কি হলো? দীপা কিছু বললেন না। মুখ বধির স্কুলের একজন খুব নামী শিক্ষক তারা রেখেছিলেন, যিনি আলোকে পড়াশোনা শেখানোর চেষ্টা করবেন, অক্ষর পরিচয় করিয়ে দেবেন, লিপ রিডিং করাবেন। কোনো লাভ হয়নি। আলো মাস্টারের সামনে পাথরের মতো মুখ করে বসে থাকে। মাস্টার সাহেব যতবার বলেন, বলো অ। খুব সহজ। হা করো, হা করে কিছু বাতাস বের করে দাও। বাতাস বের করবার সময় এই জায়গাটা কাঁপবে। তিনি হাত দিয়ে গলা দেখিয়ে দেন। মুখের সামনে এক টুকরো কাগজ রেখে বুঝিয়ে দেন, অ বললে কিভাবে কাগজটা কাঁপবে। আলো সব দেখে, কিন্তু কিছুই করে না। 2 দিন মাস্টার প্রাণান্ত চেষ্টা করলেন। তৃতীয় দিনে আলোর ওপর খানিকটা রেগে গেলেন। তীব্র গলায় বললেন, যা বলছি করো।
বলার সঙ্গে সঙ্গে আলো ঝাঁপিয়ে পড়ল মাস্টার সাহেবের ওপরে, হিংস্র পশুর মতো। চেয়ার নিয়ে মাস্টার সাহেব উল্টে পড়ে গেলেন। আলো তার হাত কামড়ে ধরল। রক্ত বের হয়ে বিশ্রী কাণ্ড। পড়াশোনা সেখানে ইতি। মহসিন বললেন, বসে আছো কেন? যাও ঘুমিয়ে পড়ো। দীপা ক্ষীণ গলায় বললেন, তুমি মেয়ের ওপর রাগ করে থেকো না। মহসিন বললেন, রাগ করব না কেন? মেয়ে কি আমার না? তাহলে এসো, মেয়ের গালে কয়েকটা চুমু দিয়ে যাও। তিনি সঙ্গে সঙ্গে উঠে এলেন। আলো ঘুমোচ্ছে। কি অদ্ভুত সুন্দর হয়েছে এই মেয়ে! কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এর জন্য কে জানে। মহসিন নিচু হয়ে মেয়ের গালে চুমু খেলেন। আলো সঙ্গে সঙ্গে চোখ মেলল। এতক্ষণ সে জেগেই ছিল। দীপা ইশারায় বললেন, তুমি কি এতক্ষণ জেগেছিলে? আলো হ্যাঁ সূচক মাথা নাড়ল। দীপা বিস্মিত হয়ে তাকালেন। আলো ইশারায় বলল, সে আর কোনোদিন হইচই চেঁচামেচি করবে না এবং এই ঘরে সে একা থাকতে পারবে। আজকে চেঁচামেচির জন্য তার খুব লজ্জা লাগছে। দীপা স্বামীর দিকে তাকালেন। মেয়ের এই পরিবর্তন তার কাছে খুব অস্বাভাবিক লাগছে। আলো ইশারায় বলল, সে পড়াশোনা করতে চায়। এখন থেকে সে স্যারের কাছে পড়বে। মহসিন বললেন, বেশ তো, আবার তোমার ওই আগের স্যারকে খবর দেব। আলো বাবার কথা বুঝতে পারল না। মহসিন দীপাকে বললেন, তুমি ওকে ইশারায় আমার কথা বুঝিয়ে দাও, ও কিছু বুঝতে পারছে না। দীপা আলোকে বুঝিয়ে দিলেন। আলো ইশারায় বলল, সে ওই স্যারের কাছে পড়বে না, সে নিশানাথ স্যারের কাছে পড়তে চায়। তার কাছে পড়তে চাও কেন? তিনি আমাকে কথা বলা শিখিয়ে দেবেন। উনি তো পারবেন না, সবাই সব কিছু পারেন না। কথা বলা শেখানোর জন্য আলাদা স্যার আছেন। আমি তার কাছেই পড়ব, উনি আমাকে কথা বলা শিখিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আলো শুয়ে পড়ল। কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। বাইরে শো শো করে হাওয়া দিচ্ছে। আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হবে বোধহয়। দীপা নিঃশ্বাস ফেললেন। তার চোখ ভেজা, তার বড় কষ্ট হচ্ছে। ভোর রাত থেকে বৃষ্টি। এমন বৃষ্টি যে সকালে দেখা গেল গ্যারেজে পানি উঠে গেছে। গাড়ির মাডগার্ড পানির নিচে। গাড়ির ড্রাইভার সুরুজ মিয়া কিছুতেই গাড়ি স্টার্ট দিতে পারল না। আনন্দে তুষারের চোখে পানি এসে গেল। আজও সে স্কুলে যেতে পারবে না। আজ পাটিগণিতের একটা পরীক্ষা হবার কথা, অন্যরকম পরীক্ষা। স্যার একজন একজন করে বোর্ডে ডাকবেন। বোর্ডে সব ছাত্রদের সামনে অঙ্ক কষতে হবে। যদি কোথাও ভুল হয় তখন স্যার বলবেন, এই যে বুদ্ধিমান, আমার দিকে তাকাও, চাঁদ মুখটা দেখি। মুখ তো সুন্দর মনে হচ্ছে, শুধু কান দুটি এই সুন্দর মুখের সঙ্গে মানাচ্ছে না। এই যে বুদ্ধিমান, আপনি আসুন আমার সঙ্গে, আপনার কান দুটি আমি খুলে রেখে দেই। স্কুলে যেতে হবে না, এই আনন্দ তুষার চেপে রাখতে চেষ্টা করছে। মনের ভাবটা প্রকাশ হওয়া উচিত নয়। সে মুখ কালো করে বলল, সত্যি স্কুল যেতে পারবো না সুরুজ চাচা। সুরুজ মিয়া বলল, হুম, অবস্থা দেখতেছেন না, রাস্তায় এক হাঁটু পানি। তুষার দুঃখী দুঃখী গলা বের করে বলল, সারাদিন তাহলে কি করব? কি আর করবা, খেলাধুলা করো, তবে খবরদার পানিতে নামবা না। পানিতে নামলে বেগম সাহেব খুব রাগ করবেন। তুষার কাগজের নৌকা বানাতে বসলো। রাত্রি বসলো গল্পের বই নিয়ে। তুষারের খুব ইচ্ছা করছিল পানিতে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। একা একা পানিতে যেতে তার সাহসে কুলাচ্ছে না। রাত্রি সঙ্গে থাকলে সে যেত, রাত্রি যাবে না।
একবার গল্পের বই নিয়ে বসলে সে বই শেষ না করে ওঠে না। আজ যা মোটা বই হাতে নিয়ে বসেছে, এটা শেষ হতে হতে বৃষ্টি থেমে যাবে, পানি নেমে যাবে। এমন চমৎকার একটা ছুটি, অথচ সে কোনো কাজে মজা করতে পারবে না। তুষার নৌকা বানানোর কাগজ নিয়ে বারান্দায় চলে এলো। নৌকা বানিয়ে বানিয়ে বারান্দা থেকে সে ছাড়বে। 7টা নৌকা বানাবে। সপ্ত ডিঙ্গা মধুকর। দেখা যাবে নৌকাগুলি কত দূর যায়। প্রথম নৌকা পানিতে ছাড়ার সঙ্গে সঙ্গে তুষার লক্ষ্য করল আলো পানিতে নেমে ছপ ছপ শব্দ করে বাড়ির পেছনে যাচ্ছে। নিশানাথ স্যারের ঘরের দিকেই যাচ্ছে বোধহয়। তুষার ডাকল, এই আলো, আলো। আলো ডাক শুনল না, শুনবার কথাও নয়। সে একা একা কিরকম নির্বিকার ভাবে যাচ্ছে, তার হাঁটু পর্যন্ত ডুবে গেছে পানিতে। তুষার মার কাছে চলে গেল। দীপার মাথা ধরেছে, তিনি শুয়ে আছেন। তার মাইগ্রেনের ব্যথা আছে। মাঝে মাঝে এই ব্যথা তাকে কাবু করে ফেলে, আজও করছে। ঘর অন্ধকার করে তিনি শুয়ে আছেন। তুষার বলল, মা, আলো একা একা বাড়ির পেছনে যাচ্ছে। দীপা চুপ করে রইলেন। পানি ভেঙে একা একা যাচ্ছে মা। যাক, তোমরা তাকে খেলায় নেবে না, কিছু করবে না। ও বেচারা একা একা কি করবে? আমি কি ওকে নিয়ে আসব? নিয়ে আসতে হবে না, ও কিছুক্ষণ খেলুক একা একা। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো। ভিজুক, খানিকটা ভিজলে কিছু হয় না। আমি খানিকটা ভিজে আসবো মা। না, তোমাকে ভিজতে হবে না। তুষার বেশ মন খারাপ করলো। মার কাণ্ডটা সে বুঝতে পারছে না। এক একজনের জন্য এক এক ব্যবস্থা কেন? আলো যদি পানিতে ভিজতে পারে, সে কেন পারবে না? বড়দের এইসব কোন ধরনের যুক্তি? মাকে যুক্তির ভুল ধরিয়ে দেবার সাহসও তার হলো না। শুধু তার মনে হলো মা নিজে মেয়ে বলেই মেয়েদের বেশি আদর করেন। নিশানাথ বাবু একটা আয়না হাতে নিয়ে মুখ কালো করে বসে আছেন। তার নিচের পাটির দাঁত পড়তে শুরু করেছে। আজ সকালে দাঁত মাজার সময় দুটো একসঙ্গে পড়ে গেল। আশ্চর্য কাণ্ড! নিজের মুখটা এখন কি কুৎসিত দেখাচ্ছে। কথাবার্তাও কেমন অস্পষ্ট হয়ে গেছে। কিছু বললে দাঁতের ট্র্যাক দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে। হচ্ছেটা কি? নিশানাথ বাবু জানালা দিয়ে তাকালেন। এখনো বৃষ্টি পড়ছে। বৃষ্টি একটু কমলে একজন ডেন্টিস্টের কাছে যাবেন, তার সঙ্গে আলোচনা করবেন। তার ধারণা হলো কোনো একটা ভিটামিনের অভাবে এরকম হচ্ছে। সেই ভিটামিনটা এখন খেলে কি দাঁতগুলো টিকবে? আমি এসেছি। নিশানাথ বাবু চমকে উঠলেন। আলো এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে। সে কথা বলছে, মাথার মধ্যের কথা। নিশানাথ বাবু আলোর দিকে ফিরলেন, হাসলেন। যদিও দাঁত নিয়ে মুখে, হাসতে তার লজ্জা লাগছে। তিনি আলোর সঙ্গে কথা শুরু করলেন। পুরো কথাবার্তা হলো মাথার ভেতরে। কারো ঠোঁট নড়ল না, কোনো রকম শব্দ হলো না। বাইরের কেউ দেখলে নিশ্চয়ই ভাবত এরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কেন? তাদের কথাবার্তার শুরুটা এমন। নিশানাথ, কেমন আছো? আলো, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? নিশানাথ, আমি ভালো নেই। দেখো কি কাণ্ড, আমার সব দাঁত আপনা আপনি পড়ে যাচ্ছে। আলো, আপনার কি অসুখ করেছে? নিশানাথ, বুঝতে পারছি না, হয়তো করেছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। আলো এসে বসলো। আলো, আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন, অন্যরা সেভাবে বলে না কেন? নিশানাথ, পুরো ব্যাপারটা আমি কিছুই জানি না। আমার বোধহয় বড় একটা অসুখ করেছে। সেই অসুখের পর থেকেই এই অবস্থা। আলো, আমি আপনার কাছ থেকে পড়া শিখব। নিশানাথ, বেশ তো শিখবে।
অবশ্যই জানি না পারবো কি না, পারতেও পারি। নিশানাথ বাবু এই পর্যায়ে খুবই উৎসাহিত বোধ করলেন। তুষারের ইংরেজি শেখানোর ব্যাপারটা তার মনে পড়ল। নিশানাথ, আলো, তুমি এক কাজ করো, চোখ বন্ধ করে থাকো, আমি তোমার মাথার ভেতর চলে যাব, সেখান থেকে শেখাবো। আলো, মাথার ভেতর কিভাবে যাবেন? জানি না, তবে আমি যেতে পারি। আলো চোখ বন্ধ করে বসল। নিশানাথ বাবু মেয়েটির মাথার ভেতর অনায়াসে চলে গেলেন। তার জন্য বড় ধরনের একটা বিস্ময় অপেক্ষা করছিল। উজ্জ্বল আলোয় এই মেয়ের মাথার গহীন কুয়ো ঝলমল করছে। নিশানাথ বাবু মুগ্ধ হয়ে গেলেন। গহীন কুয়ো দিয়ে নিচে নামতে নামতে তার বারবার মনে হলো এই মেয়ে একটি অসাধারণ মেয়ে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন এই মেয়ের কল্পনা শক্তি অসাধারণ, বোঝার ক্ষমতাও অসাধারণ। নিশানাথ বাবুর রোমাঞ্চ বোধ হলো। তার ভালো লাগছে, খুব ভালো লাগছে, আনন্দে মন ভরে যাচ্ছে। তিনি আবার কথা বলতে শুরু করলেন। আলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? পারছি। নিশানাথ বললেন, তুমি কি জানো সব কিছুর নাম আছে? আলো বলল, জানি। লেখার সময় নামগুলো লিখি, সেই লেখার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করি, যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। আলো, আমি এগুলি বইয়ে দেখেছি। এই চিহ্নগুলি সাজিয়ে সাজিয়ে আমরা মনের ভাব লিখে ফেলি। তুমি চিহ্নগুলি শিখে ফেললে লিখে মনের ভাব প্রকাশ করতে পারবে, বই পড়তে পারবে। আমাকে চিহ্নগুলি শিখিয়ে দিন। একদিনে তো পারবো না, ধীরে ধীরে শেখাবো। আমি একদিনেই সব শিখে ফেলতে চাই। আজ আমি আর শেখাতে পারবো না, আমার প্রচণ্ড মাথা ধরেছে। নিশানাথ বাবু আলোর মাথার ভেতর থেকে বের হয়ে এলেন। অসহ্য যন্ত্রণা। তিনি ছটফট করতে লাগলেন। এরকম তীব্র যন্ত্রণা এর আগে কখনো হয়নি। শুধু যে যন্ত্রণা হচ্ছে তা নয়, মুখ থেকে লালা ঝরছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। তিনি গঙ্গানির মতো শব্দ করতে লাগলেন। দীপা লক্ষ্য করলেন আলো ঘরের এক কোণে একটা বই নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। বইয়ের পাতা উল্টাচ্ছে। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে সে পড়ছে। দীপার মনটাই খারাপ হয়ে গেল। বেচারি আলো পড়া পড়া খেলছে। আহা বেচারি। রাত 10টার দিকে দারোয়ান এসে খবর দিল স্যার যেন কেমন করছে। দীপা ছুটে গেলেন। নিশানাথ বাবু বিছানায় বসে আছেন। তার চোখ রক্তবর্ণ, মুখ দিয়ে লালা ঝরছে। দীপা বললেন, চাচা, আপনার কি হয়েছে? নিশানাথ বাবু বললেন, কিছুই বুঝতে পারছি না মা, কিছুই বুঝতে পারছি না। দীপা তৎক্ষণাৎ ডাক্তার আনতে পাঠালেন। তিনি মনে মনে ঠিক করে রাখলেন ডাক্তার দেখে যাবার পর নিশানাথ বাবুকে হাসপাতালে কিংবা কোনো ক্লিনিকে পাঠিয়ে দেবেন। চাচা, আপনার অসুবিধা কি হচ্ছে তা বলুন। আমি নিজেও বুঝতে পারছি না মা। মাথার যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। পানি খাবেন একটু? না, আমার তৃষ্ণা হচ্ছে না। গরম লাগছে কি? ফ্যান ছেড়ে দেব? না, ঠান্ডা লাগছে। তাহলে গায়ে একটা চাদর দিয়ে শুয়ে থাকুন, ডাক্তার এক্ষুনি চলে আসবে। নিশানাথ বাবু গায়ে চাদর জড়িয়ে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ঘুমে তার চোখ বন্ধ হয়ে এলো। ডাক্তার এসে দেখেন রোগী ঘুমোচ্ছে। তিনি বললেন, ঘুম ভাঙিয়ে কাজ নেই, আমি সকালে এসে দেখে যাব। ভালো ঘুম হচ্ছে যে কোনো রোগের সবচেয়ে বড় ওষুধ। ডাক্তার সাহেবের কথা বোধহয় সত্যি। নিশানাথ বাবুর ঘুম ভাঙল ভোরে। তার মাথা ব্যথা নেই, শরীর ঝরঝরে। তিনি অনেকক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলেন। চা খেতে খেতে মালির সঙ্গে অনেক গল্প করলেন। সবই তার ছেলেবেলার গল্প। গল্প শেষ করে নিজের ঘরে এসে চিঠি লিখলেন তাপসীকে। তাপসী তার বড় বোনের মেয়ে।
কলকাতায় থাকে, বিয়ে পড়ে। এই মেয়েটিকে তিনি ছেলেবেলায় খুব স্নেহ করতেন। দেশ ছেড়ে সে যখন তার মার সঙ্গে চলে যায়, তখন তিনি খুব কেঁদেছিলেন। তাপসী, মা আমার, ময়না আমার, মা গো, তুমি কেমন আছো? আমার শরীর ভালো নেই মা, কি জানি হয়েছে, বেশি দিন আর বাঁচব না। আমার কি হয়েছে তা নিজেও জানি না, খুব কষ্ট হয়, মাথার যন্ত্রণা। এই কষ্ট তবু সহ্য করা যায়, কিন্তু তার চেয়েও বড় কষ্ট, আমি মানুষের মাথার ভেতর ঢুকে যেতে পারি। এই পর্যন্ত লিখে নিশানাথ থামলেন। তাপসী এই চিঠি পড়ে কি ভাববে? নিশ্চয়ই ভাববে তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি আবোল তাবোল ভাবছেন। নিশানাথ বাবু চিঠি ছিঁড়ে ফেললেন। শেষ হলো হুমায়ুন আহমেদের লেখা কুহক উপন্যাসের ৪র্থ পর্ব। আজকের এই উপন্যাস পাঠ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো গল্প বা উপন্যাস যদি আপনারা শুনতে চান আপনাদের পছন্দের, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটি দেবার জন্য চেষ্টা করব। আশা করছি এর পরের পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে টাটা জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।